দূরে কোথাও বজ্রপাত ঘটে, আকাশে বিদ্যুৎ চমকায়, কেঁপে ওঠে শ্রেয়না। কামিজ পরার জন্য জামা বারবার পানির উপরে ভেসে উঠছে। এ নিয়েও বেশ বিপাকে আছে সে। করুণ স্বরে বলে, চলো। ঠান্ডায় শ্রেয়না ঠকঠক করে কাঁপে, ঠোঁট কালো হয়ে এসেছে। আবরণ ধ্যান করে তাকিয়ে আছে। আচমকাই শ্রেয়নার থেকে খানিক পিছিয়ে আসে আবরণ, উঠে যায় পুকুর থেকে। শ্রেয়নাও তড়িঘড়ি করে উঠে পড়ে, চলে যেতে নিবে। আবরণ ওর হাত চেপে রাস্তা ধরে দৌড়াতে থাকে। হতবম্ব নেত্রে তাকায় শ্রেয়না। পর মুহূর্তে সেও দৌড়াতে থাকে। দৌড়াতে দৌড়াতে বলে, কোথায় যাচ্ছ? যেদিকে চোখ যায় শুধু ক্ষেত আর ক্ষেত। সেখানে পানি দেখা যাচ্ছে, বৃষ্টির পানি। ঝুম বৃষ্টিতে দৌড়াচ্ছে ওরা। এক পর্যায়ে খেতে চলে আসে। পানিতে স্লিপ কাটে আবরণ, বসে পড়ে সেখানেই। শ্রেয়নার হাত ছেড়ে খানিক দূরে সরে এসেছে। চুলগুলো পেছনের দিকে ঠেলে হেসে দেয় আবরণ। চোখ ছোট ছোট করে তাকিয়ে আছে। এক সময় অট্টহাসিতে ফেটে পড়ে সে। হাসতে হাসতে আওয়াজ উঁচু করে বলে ওঠে, ভালোবাসি তোমার শ্রেয়না আলম, আমার মনের রানী, দিলের ধারকান, আমার ব্যক্তিগত কৈতরে। শ্রেয়না দৌড়ে এসে মাটিতে বসে জড়িয়ে ধরে আবরণকে। দুজন দুজনকে জাপটে ধরে বসে থাকে। বিদ্যুৎ চমকে, কাছে পিঠে কথাও বজ্রপাত হয়। কেঁপে ওঠে শ্রেয়না, আষ্টে পৃষ্ঠে জড়িয়ে ধরে আবরণকে। আবরণ শ্রেয়নার দু গালে হাত রেখে সারা মুখে চুমু খেতে থাকে। এরপর অধরে অধর মিশিয়ে দেয়। শ্রেয়না নিজেও আবরণের চুল চেপে ধরে, মিশিয়ে নেয় আবরণকে নিজের সাথে। শীতে ঠকঠক করে কাঁপছে দানা, দাঁতের সঙ্গে দাঁত বাড়ি খাচ্ছে। কম্বল দিয়েও কাজ হচ্ছে না। মীরাব এমনভাবে শুয়েছে মনে হচ্ছে সে অন্য কোনো মহিলা, তার বউ না। উপায়ন্তর না দেখে দানাই কাছে চাপে, মীরাবের উপরের কম্বল দিয়ে দেয়। তার কাছে ঘেঁষে বলে, একটু জড়িয়ে ধরো না। কি সুন্দর আবদার! মীরাব কি করে নাকচ করবে। এইদিকে ফিরে দানার ছোট্ট দেহটা নিজের প্রশস্ত বুকের উপরে ফেলে মীরাব দু হাতে আষ্টে পৃষ্ঠে জড়িয়ে ধরে রাখে। নিজের পায়ের ভাঁজে দানার ছোট ছোট পা দুটো ঢুকিয়ে নেয়। এখন আরাম লাগছে দানার, তবুও বেচারি কাঁপাকাঁপি বন্ধ হয় না। এভাবে কাঁপছি আমি, শক্ত করে ধরতে পারো না? শরীরে শক্তি নেই নাকি? শক্তি দেখালে তো হাড্ডি গুড্ডি ভেঙে পরে সব রাস্তায় ঢুকাতে হবে। চুপ করো, চুপ করো। দানার ঠোঁট মীরাবের গলায় লাগছে। সঙ্গে সঙ্গে শক্ত করে ওকে ঝাপটে ধরে মীরাব। বেচারি গলে যাবে যেন। একটা চুমু দাও তো মীরা, কপালে। মীরাব তাই করলো, পুনরায় জড়িয়ে ধরে রাখলো দানাকে। কত ইচ্ছে ছিল ভালোবাসার মানুষটিকে বুকে আগলে রাখার। ইচ্ছেটা পূর্ণ হলো তার। এত বড় স্বপ্ন পূর্ণ হয়েছে মীরাবের। কি শান্তি! শীত তো কমছে না। ও মা গো, কি ঠান্ডা! আমি যদি ঠান্ডা কমিয়ে দিতে পারি কি পাবো? কিভাবে কমাবে? আমি কিন্তু উঠতে পারবো না এখন। আগুন টাগুন তুমি নিয়ে এসো। আরে উঠতে হবে না, শুধু বলোই না কি দেবে। তুমি যা যাও। পাক্কা? হ্যাঁ হ্যাঁ, পাক্কা। কাঁপতে কাঁপতে কথাটা বলে দানা। হুট করেই মীরাব তাকে নিচে ফেলে ওর উপরে উঠে যায়। চমকায় দানা। মীরাব ওর সারা মুখশ্রীতে চুম্বন এঁকে দেয়। কেঁপে কেঁপে উঠছে মেয়েটা। মীরাবের টি শার্ট চেপে ধরে আছে। অধরে অধর মিশায় মীরাব। কোমর চেপে ধরে তার। দানা কুঁকড়ে যায়, থম মেরে পড়ে থাকে। চোখ বন্ধ করে অনুভব করতে থাকে মীরাবের প্রতিটা স্পর্শ। শ্রেয়া সুপ্তি খেয়ে দিয়ে ভাত ঘুম দিয়েছে। বাইরে মুষলধারে বৃষ্টি হচ্ছে। সেহেরি আর সানি একে অপরের হাত ধরে বারান্দায় মাদুর বিছিয়ে আড্ডায় দিচ্ছে। বৃষ্টি বিলাস করছে তারা। বিকেল গড়াতে চলল, বৃষ্টি থামার নামই নেই। সেই জন্যই দুজন নড়ছে না। তাদের সঙ্গে এতক্ষণ যাবৎ শ্রেয়া আর সুপ্তি ছিল। এখন ওরা দুজনেই আছে শুধু। সানির কোলে মাথা রেখে শুয়ে আছে সেহেরি। সানি দেওয়ালের সঙ্গে হেলান দিয়ে বসে আছে। সেহেরির মাথায় হাত বুলিয়ে যাচ্ছে। একটু পর পর এটা সেটা বলে হেসে গড়াগড়ি খাচ্ছে দুজনেই। রাতের নাস্তা সেরে যে যার মতো ঘুমাতে গিয়েছে। বৃষ্টি এখনো থামেনি। আজ আর মনে হয় না থামবে। দানা মীরাবকে ডেকে এসেছে, ওরা আসেনি, রেসপন্সও করেনি। মনে হয় ঘুম ভাঙেনি, তাই কেউ আর ডাকেনি। ঘুম ভাঙলে নিজেরাই এসে খেতে পারবে।
রোদ প্রিয়ম রুমে এসে দরজা লাগায়, সঙ্গে সঙ্গে রোদকে পেছন থেকে জড়িয়ে ধরে প্রিয়ম। কোলে নিয়ে বিছানায় শুইয়ে দিয়ে পেছন থেকে জড়িয়ে ধরে কাঁধে মুখ ডুবায়। ঘুমাতে দাও। ঘুমাও। এভাবে ধরে রাখলে ঘুম আসবে কোন দিক দিয়ে? এভাবে না ধরলে ঘুম আসে না যে। রোদ আর কথা বাড়ায় না, ঘুরে মাথা রাখে প্রিয়মের বুকে। দুজন দুজনকে জাপটে ধরে গভীর ঘুমে তলিয়ে যায়। শ্রেয়নার কম্বলের নিচে ঢুকে আবরণ ওকে নিজের দিকে ঘুরিয়ে মাথা রাখে বুকে। শ্রেয়না আবরণের মাথা চেপে ধরে শুয়ে থাকে। হুট করেই তার কিছু মনে পড়ে, আঁতকে উঠে বলে, তোমার পায়ে না ব্যান্ডেজ ছিল? আমার তো মনেই নেই। বৃষ্টিতে কেন ভিজলে দেখি? শ্রেয়নাকে চেপে শুয়ে দেয় আবরণ, এক হাত ওর নরম উদরে রাখে, চেপে টেনে আনে নিজের কাছে। কিচ্ছু হয়নি, ব্যান্ডেজ পাল্টে নিয়েছে, মেশিনও নিয়েছে। ডোন্ট ওয়ারি, কাছে আসো তো। তুমি আমার সকল অসুখের ওষুধ। মিথ্যে না তো? মেডিসিন নিয়েছো? হ্যাঁ, মাত্রই নিলাম। আচ্ছা। বিয়ে তো হলো অনেক দিন। হুম। একটা জিনিস খেয়াল করেছ? আবরণের কথায় শ্রেয়না বিচলিত হলো। কি? আমাদের এখনো বাসর হয়নি, শুভ কাজে দেরি করতে নেই। শ্রেয়নাকে কিছু বলার সুযোগ দিল না আবরণ, নিজের বুকের উপরে ফেললো তাকে, জামা ভেদ করে কোমরে হাত রাখলো, পরপর চুমু খেলো গলায়। শ্রেয়না আবরণের মাথা আঁকড়ে ধরে রেখেছে। এই ছেলে দূরে সরো। নো নো বেব, এটা কাছে আসার মৌসুম। কাছে এসো, কাছে এসো, কাছে এসো, কাছে এসো না। শ্রেয়না ফিক করে হেসে দেয়, আবরণ হেসে ওর গলায় কামড় বসায়। তুমি সকাল সকাল গাছ উঠে বসে আছো কেন? আবরণ বিস্মিত কণ্ঠে জিজ্ঞেস করে। মাত্রই ঘুম থেকে উঠেছে সে, ফ্রেশ হয়ে বাইরে এসেছে। বাড়ির ভিতরে কেউ নেই, কিন্তু বাইরে এসে এমন দৃশ্য দেখবে ঘুণাক্ষরও ভাবেনি আবরণ। শ্রেয়না, নেমে এসো, ব্যথা পাবে। শ্রেয়না পেয়ারা গাছে বসে আছে, বাকিরা এদিকে সেদিকে ঘোরাফেরা করছে। শ্রেয়না কিছু না বলে নেমে আসে, টঙের উপরে উঠে বসে। আবরণ ভ্রু কুঁচকে তাকিয়ে আছে এখনো। তোমার কাছে এটা সকাল মনে হচ্ছে? দুপুর গড়িয়ে গিয়েছে আবরণ। আবরণ কপাল ডোলে বলে, সেজন্যই তো বলি, পেটে এত খেতে কেন? শ্রেয়না চুপচাপ বসে আছে, হঠাৎই সেখানে একজন লোক উপস্থিত হয়। যে জমিটা তোমরা দখল করতে এসেছো সেখানে পানি সেচে মেশিন নামিয়ে দিয়েছে আবরণ। জমিটা কোন দিকে নিয়ে চলো তো। যাবে ঠিক আছে, কিন্তু আগ বেড়ে ঝামেলা করতে যেও না, ডেঞ্জারাস মানুষ ওরা। দেখে নেব। আবরণ ছেলেটার সঙ্গে চলে আসে সেখান থেকে। শ্রেয়না পেছন থেকে ডেকে ওঠে, খাবার অন্তত খেয়ে যাও। ভাত বেড়ে রাখো, জমিটা দেখিয়ে আসছে। শ্রেয়নার মন সায় দিল না, তাই দৌড়ে মিরাব সানিদের কাছে গেল। আবরণের সঙ্গে যাও তো তোমরা। কোথায় যেন জমি দেখতে যাচ্ছে। আমাদের বললো না তো। আমাকেও বলেনি, যাও তো। মিরাব সানি প্রিয়ম দৌড় দেয়, উদ্দেশ্য আবরণকে গিয়ে ধরবে। দূর থেকে আবরণকে দেখা যাচ্ছে, ক্ষেতের আইল ধরে এগোচ্ছে সে, সঙ্গে এই বাড়ির মালিকের ছেলে। জমির মাঝখানে বড় একটা বট গাছ, তার ছায়ার নিচে দাঁড়িয়ে আছে গুটি কয়েক লোকজন। কয়েকজনের হাতে লাঠিও দেখা যাচ্ছে। ক্ষেতে মেশিন চলছে, কাদা মাটি ছিটে আসছে, রোদ উঠেছে প্রচুর, গরমে ঘেমে একাকার। এই পোলাটা কেডারে, সাথে আরো পোলাপান দেহি, কেডা এরা? বলতে বলতে পানের পিক ফেলে সাহেব। সেই মূলত এই জমিটা আত্মসাৎ করেছে, অনেক দিন যাবৎ তাকে বলা হচ্ছে, এমনকি নীরজ জাহিদ নোটিশও পাঠিয়েছেন যেন জমিটা ছেড়ে দেয়। এখানে একটা হসপিটাল বানাবেন তিনি, গ্রামের লোকজনের উপকারের জন্য। নীরজ জাহিদের বাবার ইচ্ছা ছিল গ্রামে হসপিটালের, সেজন্য তিনি জমিও কিনে রেখেছিলেন। মাঝখানে বাবার মৃত্যুর পর নীরজ জাহিদ তেমন রেসপন্স করেননি, সেই জন্যই তারা সুযোগ পেয়েছে। গাছের নিচে এসে আবরণ কপালের ঘাম মুছে, কোমরে এক হাত রেখে কপাল কুঁচকে তাকিয়ে থাকে জমির দিকে। একজন মেয়েকে জগ গ্লাস নিয়ে দাঁড়িয়ে থাকতে দেখে বলে ওঠে, পানি দিন তো। মেয়েটা বিনা বাক্যে গ্লাস ভর্তি পানি এগিয়ে দেয়। প্রিয়ম মিরাবের কাঁধ চেপে বলে, মেয়েটা আবরণকে কিভাবে দেখছে? সে না এখানে থাকলে কি হতো বলো দেখি। সানিও শুনল প্রিয়মের কথা, তবে প্রতি উত্তর করল না। আবরণ হাঁক ছাড়ল ড্রাইভারের উদ্দেশ্যে। গাড়ি বন্ধ করো। মেশিনের শব্দে লোকটার কানে কিছুই পৌঁছালো না, কিন্তু সাহেব ঠিকই শুনেছে। তুমি কেডা বাপ? গাড়ি কেন বন্ধ করব? এই জমিটা আমাদের আঙ্কেল,
কাগজপত্র সব ঠিক আছে, জলদি কেটে পড়ুন তো, ঝামেলা ক্রিয়েট করতে চাই না। তুমি কইলে হইল? না, কইলেও হইল না, কাজও দেখাবো। শহর থাইকা বেড়াইতে আইছো? খাইয়া দাইয়া ঘোরাফেরা কইরা বাড়ি চইলা যাও। আবরণ ক্ষেতের দিকে এগোতে এগোতে বলে, নীরজ জাহিদের ছেলে আমি, এক কথার মানুষ। মুখ থেকে একবার যেটা বের হয়েছে ফেরত নিব না। চট জলদি জায়গা খালি করুন, নাহলে আমি যদি করাই সেটা আপনাদের জন্য ভালো হবে না। মেশিনের কাছে গিয়ে লাফ দিয়ে উঠে পড়ে আবরণ। ড্রাইভারের মাথায় চাটি মারে, দাঁত চেপে বলে, কতক্ষণ ধরে বলছে গাড়ি বন্ধ কর, ক্ষমতা পেয়ে অপব্যবহার করছিস কেন বে? ইতিমধ্যে মেশিন থামিয়ে দেওয়া হয়েছে। সাহেব যেন তেতে উঠল, সঙ্গে তার সাঙ্গপাঙ্গরা। এই ফোলা নাইমা, আহ কইতাছি। আবরণ মেশিনের সিটে বসে কণ্ঠ উঁচু করে বলে, জি চাচা, পোলা। আবরণ জাহিদ আমি, ওভাবে ডাকলে উদ্ভট শোনায়, নাম ধরে রাখুন। সাহেব একটা ইশারা দিলেই বাকিরা ঝাঁপিয়ে পড়বে আবরণের উপর, কিন্তু সাহেব তাদের থামিয়ে বলে ওঠে, শোনো, আমরা ঝামেলা করতে চাই না। তোমার বাবরে গিয়া বোঝাও, আমি জমি ছাড়তাম না। ভদ্রলোকের দিকে তাকায় আবরণ। এরপর মেশিন থেকে নেমে আসে, হাত ঝাড়তে ঝাড়তে সানির পাশে এসে দাঁড়ায়। তো জমি না ছাড়লে ক্ষেতের উপর গড়গড়ি করে শুয়ে থাকুন, বাধা কি দিয়েছে? কাল থেকে হাসপাতালে কাজ শুরু হবে। ভেজাল করতে আসলে প্রত্যেকটাকে কেটে জমিতে পুঁতে রাখবো। আমার বাপদাদের সম্পত্তি এটা, আপনাদের না। দাঁত চেপে কথাটা বলতেই আবরণের মুখে ঘুষি পড়ে। এক পাশে সরে যায় আবরণ। মিরাব, সানি, প্রিয়ম এগিয়ে এসে লোকটাকে ধাক্কা দিয়ে ফেলে দেয়। রিফাত ভয় পেয়ে যায়। অপর পক্ষের লোকজন গরম হয়ে আছে। সাহেব তাদের সামলে নেয়। এরই মধ্যে সাহেবের কানে এসে একটা ছেলে কিছু বলে। প্রথমে কপাল কুঁচকে নিলেও পর মুহূর্তে আবরণের দিকে তীক্ষ্ণ দৃষ্টিতে তাকায়। আবরণের চোখ মুখ শক্ত, ঠোঁটের কোণ বেয়ে রক্ত পড়ছে, গালের এক পাশে অতিরিক্ত লাল হয়ে আছে। ছোকরা, চলো একটা ডিল করি। আবরণ বিরক্ত নিয়ে তাকিয়ে আছে। সাহেব বলে ওঠে, তুমি যদি আমার একমাত্র মাইয়ারে বিয়া করো, তবেই তোমাকে জমি ঝামলা ছাইরা দিয়া দেবো, নাইলে পরিণতি খুব একটা ভালো হবে না। তোমার মধ্যে তেজ আছে, ভালা লাগছে। আমার মাইয়ার তোমারে পছন্দ হয়েছে। মিরাব, সানি, প্রিয়ম থম মেরে দাঁড়িয়ে আছে। অনেক কষ্টে ঠোঁট চেপে হাসি আটকায় তারা। আবরণের কপালে ভাঁজ গাঢ় হয়, কোমরে দুহাত রেখে বলে, সিরিয়াসলি একটা মেয়েকে আমি বিয়ে করব? এক বউয়ের অত্যাচারে নিতে পারি না? দুইটা বিয়ে করতে বলছেন আমাকে? মেয়েটার মুখ কালো হয়ে যায়। সাহেব ভিমরি খেয়ে বলে, তোমার বউ আছে? বাচ্চা পোলা দেখাও তো। আমি বিবাহিত, সেটার জন্য কি কপালে সাইনবোর্ড টাঙিয়ে ঘুরবো? তোমার বউ যেহেতু তোমারে অত্যাচার করে, আরেকটা বিয়ে করতেই পারো। আঙ্কেল, আপনার মেয়েকে সতীনির্ভর করাবেন? এসব কি? প্রিয়ম অবাক কণ্ঠে শোধায়, তবে সাহেব পাত্তা দেয় না। আবরণ দুষ্ট হেসে বলে, এই তো জানাতেন অত্যাচার নয় চাচা, ভালোবাসার অত্যাচার। আমার বউ আমায় এত ভালোবাসে, এত আদর করে, দুপুর 2টার আগে ঘুমই ভাঙে না। এই যে মাত্র ঘুম থেকে উঠে আসলাম, যদি জানতে পারে কেউ আমার দিকে কুদৃষ্টি দিয়েছে, একদম খাল্লাস করে দেবে। মেয়েটা ইতিমধ্যে কাঁদতে শুরু করেছে। সানি আর মিরাবের মনে হচ্ছে হতচ্ছারির গালে ঠাস ঠাস করে থাপ্পড় মেরে দিতে। যে যাই কও, কোনো না কোনোভাবে তুমি আমার জামাই হবাই। এখন বাড়ি যাও। জামাইরে রোদের মধ্যে বেশিক্ষণ রাখবার চাইতেছি না। আবরণ মেশিনের ড্রাইভারের দিকে তাকে ভরাট গলায় বলে, যদি তোর মেশিনে জমিতে পড়ে, মেশিন সহ তোকে নর্দমা ছুঁড়ে মারবো, পুকুরে চুবিয়ে মারবো। মাইন্ডেড। আবরণ, রিফাত আর প্রিয়ম মিরাব সানিকে নিয়ে বাড়ির দিকে রওনা দেয়। সাহেব পেছন থেকে বলে, পোলা তো নয় যেন রাগুনের গোলা। এতদিন ছিল কই পোলাটা? বিকেল গড়িয়ে সন্ধ্যা নেমেছে। দানা সারাদিন মিরাবের থেকে প্রায় পালিয়ে থেকেছে। ছেলেটাকে দেখলেই তার লজ্জা লাগছে। মিরাব অবশ্য বেশ মজা নিয়েছে। দানা, মিরাবের ডাকে থামে দানা, কিন্তু পেছনে ফিরে তাকায় না। আমার ঘড়িটা দেখেছো? খুঁজে দিচ্ছি। বলেই দানা রুম জুড়ে মিরাবের ঘড়ি খুঁজতে থাকে। এক পর্যায়ে তাকে টান দিয়ে মিরাব নিজের বুকের উপরে ফেলে হাত দিয়ে বলে, তুমি তো আজকাল আমার প্রতি খেয়ালই করো না, করলে দেখতে পারতে, ঘড়ি আমার হাতেই আছে। দানা বড় চোখে তাকিয়ে বলে, তো মিথ্যে বললে কেন?
ওর কপালে চুমু খেয়ে বলে, সবই তোমাকে কাছে পাবার বাহানা। রাতের খাবার খেতে বসেছে সবাই। শ্রেয়নার অভিমান হয়েছে, একে তো মার খেয়ে এসেছে, তার উপর কথাকার কোন মেয়ে আবরণকে বিয়ে করার জন্য মরিয়া হয়ে উঠেছে। ছেলেটাকে কথায় লুকিয়ে রাখবে সে? এত হ্যান্ডসাম কেন হতে হবে তাকে? আবরণের খাওয়া শেষ, উঠে মুখ মুছে সেখান থেকে বাইরের উদ্দেশ্যে পা বাড়িয়ে বলে, বউ, একটু বাইরে এসে তো। বাকিরা ঠোঁট চেপে হাসে। শ্রেয়না গমরা মুখে বসে আছে, ভাত আর মুখে তুলতে পারল না। শ্রেয়া সুপ্তির খাওয়া অনেক আগেই শেষ, বাইরে হাঁটতে গিয়েছে দুজন। শ্রেয়না চেয়ার ছেড়ে উঠতেই বাইরে থেকে এক নারী কণ্ঠ কানে আসে, বাঁচাও, বাঁচাও, এই ছেলে আমায় শেষ করে দিল গো, কেউ বাঁচাও। শ্রেয়নার সঙ্গে বাকিরাও দৌড়ে বাইরে যায়। শ্রেয়া আর সুপ্তি ততক্ষণে গেটের কাছে এসে দাঁড়িয়েছে। বাইরে এসেই সকলের চক্ষু চড়ক গাছ। আবরণ একটা মেয়েকে আষ্টে পিষ্টে জড়িয়ে ধরে রেখেছে, কাঁধের জামা খানিকটা ছেঁড়া, চুলগুলো এলোমেলো, কেঁদে কেটে অস্থির অবস্থা। ইতিমধ্যে আশেপাশের বাড়ি থেকে লোকজন বেরিয়ে এসেছে। ও মা গো, এই দেখি শহরের ভাইজানের মাইয়া, এত রাত এখানে কি কইরা? মনে হইতেছে পোলাটাই কিছু করেছে ভাই। আবরণ স্থবিত নেত্রে তাকিয়ে আছে শ্রেয়নার দিকে। শ্রেয়নার চোখের কোণে অশ্রুরা ভিড় জমিয়েছে। হুট করে আবরণ মেয়েটাকে ধাক্কা দিয়ে মাটিতে ফেলে দেয়। কয়েকজন মহিলা এসে মাটি থেকে তুলে তাকে। আমার কোনো দোষ নেই, আমাকে বাঁচাও তোমরা। দুপুরে ওনার সঙ্গে আমার বিয়ের কথা হয়েছে, আম্মুর সাথে তার আলোচনা হয়েছে। আমাকে বলেছিল এই বাড়িতে আসতে, আর এখন অন্ধকারে সুযোগ পেয়ে। মেয়েটার একের পর এক মিথ্যা আর কান্না দেখে প্রতিবেশীর মন গলল। কি সর্বনাশী কথা গো, শহরে পোলাপনের একে এক সমস্যা। তই চেহারা ছবি দেখা তো ভালোই মনে হয়েছিল। খারাও তোমার বাপরে খবর দি। ওই পোলা তো এরে বিয়া করা লাগবো। হইছে রূপা, ক্যাডায় বিয়া করব হেরে? বললেই হলো, এই মেয়ে মিথ্যা বলছে। আমাদের বন্ধুকে আমরা চিনি, তাছাড়া ও বিবাহিত। কি বিয়া তো পোলা ঘরে বউ রাইখা এসব করে? আমাদের গ্রামের মায়ারে আমরা চিনি না? আবরণের অবাকের রেশ কাটেনি। শ্রেয়নাকে মৃদু ধাক্কা দেয় রোদ। তুমি বিশ্বাস করো এসব শ্রেয়না? আবরণকে ফাঁসানো হচ্ছে, ও এইরকম ছেলেই না, তুমি তো চেনো। সেহেরি পেছন থেকে বলে, এরা সত্যি মিথ্যে বলছে, ট্রাপে ফেলতে চাচ্ছে। কয়েকজন মেয়ে শ্রেয়নাকে দেখে বলে, কি সুন্দর বউ, সিনেমার নায়িকাকে মতন দেখতে। এত সুন্দর বউ রাইখা পরনারের দিকে তাকায় কেমনে? রূপা একবার শ্রেয়নার দিকে তাকায়, ভেতরে ভেতরে হিংসায় জ্বলে যায় সে। পর মুহূর্তেই কান্নায় ভেঙে পড়ে। আমাকে কে বিয়ে করবে? জীবনটা নষ্ট করে দিল এই ছেলে। চিন্তা কইরো না মা, তোমার বাপরে খবর দিচ্ছি, এই পোলার লগে তোমার বিয়া হইব। শ্রেয়না, শ্রেয়া আর সুপ্তির দিকে তাকায়। তারা মাথা নাড়িয়ে নিষেধ করছে। আবরণ এসব কিছুই করেনি। শ্রেয়না কোনো দিকে না তাকিয়ে রূপার দিকে এগোয়। মুখোমুখি হয় দুজন। রূপা কাঁদতে কাঁদতে আর চোখে বার কয়েক দেখে নেয় শ্রেয়নাকে। আচমকাই তাকে মহিলাগুলোর থেকে টেনে এনে চর বসিয়ে দেয় গালে। রূপা মাটিতে আছড়ে পড়ে। থামে না শ্রেয়না, পুনরায় তাকে টেনে তুলে চর লাগায়। এবারও মাটিতে পড়ে যায়। ওর বুকের উপর বসে গলা চেপে ধরে দাঁতে দাঁত চেপে বলে, হারামজাদি, আমার জামাই নিতে যাচ্ছিস? আমার জামাই কেড়ে নিবি? 2 টাকার মেয়ে হয়ে নিচু কাজ তোর দ্বারা সম্ভব? আমার হাজবেন্ডকে দিয়ে এসব কখনোই পসিবল না। তোকে আজ জানে মেরে ফেলবো আমি। এই মাইয়া কয় কি তোমার জামাই? বাকিটা বলতে না দিয়ে ধমকে উঠে শ্রেয়না। রাগে তার মাথা দপদপ করে চলছে। খবরদার, খবরদার যদি আমার হাজবেন্ডকে নিয়ে কিছু বলেছো, জিপ টেনে ছিঁড়ে ফেলবো। নষ্ট মেয়ে লোক কোথাকার, তোর জিপ টেনে হিস্ট্রি ছিঁড়বো আমি কুত্তা। রোদ আর দানা সেহেরি এসে শ্রেয়নাকে টেনে তুলে রূপার উপর থেকে। বেচারি কাশতে কাশতে নাজেহাল অবস্থা। তুমি কইলেই হইল, মাইয়া মানুষ নিজেরা নিজেদের কর্মিক করতে পারবো। অবশ্যই প্রমাণ আছে আমার কাছে। ধারালো দৃষ্টিতে রূপার দিকে তাকায় শ্রেয়না, যেন চোখ দিয়েই ভস্য করে দেবে। ওরা মিথ্যা বলছে, মিথ্যা বলে বাঁচাতে যাচ্ছে এই ছেলেকে। আমার আব্বু কই? আমার সব শেষ করে দিল। নষ্ট মহিলা, তোর মুখ আজই ছিঁড়েই ফেলবো আমি। আমার বরের সম্পর্কে বাজে কথা বললে একদম মুখ ছেড়ে ফেলবো আজ। আরও একটা চর মারে শ্রেয়না। থাপ্পড় খেয়ে রূপা তার বাবা সাহেবের উপরে পড়ে যায়। সাহেব রাগে কাঁপছে। তার আদরের মেয়ের গায়ে কখনো হাত দেয়নি সে।
অথচ এই মেয়ে যাচ্ছে তাই করে যাচ্ছে রূপার সঙ্গে। শ্রেয়নার গালে চর মারার জন্য উদ্যক্ত হয় সাহেব। চোখ খিচে বন্ধ করে নেয় শ্রেয়না, কিন্তু তার শরীরে সামান্য আঁচড় অবধি লাগে না। সাহেবের হাত শক্ত করে চেপে ধরেছে আবরণ। দৃষ্টি তার সমুদ্রের মতো শান্ত হয়ে আছে। নির্ভেজাল দৃষ্টিতে তাকিয়ে আছে সাহেবের দিকে। আমার ওয়াইফের দিকে হাত বাড়িয়ে বড় ভুল করেছিস। দেখ তোদের বাপ মেয়ের কি অবস্থা করে আমি। আবরণ জায়েদকে চিনিস না, এবার চিনে নে। বলেই ধাক্কা দেয় সাহেবকে। সে গিয়ে মাটিতে পড়ে মেয়েকে নিয়ে। বাকি লোকজন নিস্তেজ হয়ে তাকিয়ে আছে। ভাগ্যিস আমরা ভিডিও করছিলাম। বদমাইশ মহিলা আউলা ঝাউলা পোশাকে কিভাবে এসে ভূতের মতো আবরণকে জাপটে ধরেছিল। তুমি দেখলে তখনই গিয়ে চুল সব টেনে ছিঁড়তে। আমার আপু সম্পত্তির দিকে হাত বাড়িয়েছে, কি সাহস মহিলার। শ্রেয়াকে ধাক্কা মেরে সরিয়ে দিয়ে সুপ্তি এগিয়ে যায়। বুক ফুলিয়ে বলে, শ্রেয়া আপু, ভিডিওটা আমি করেছি। ছবি তুলতে গিয়ে ভিডিও অন হয়ে গিয়েছিল, সেজন্য ঝাড়িও খেয়েছি শ্রেয়ার। পরে দেখি ও মা, আমাদের পেছনে আবরার ভাইয়ের সঙ্গে ওই শাকচুনি জোরাজোরি করছে। শ্রেয়নার পিছনে সেহেরি দাঁড়িয়ে আছে। রোদ্দানা ঘুমাতে গিয়েছে। বাড়ির বাকি সদস্যও ঘুমানোর জন্য নিজেদের রুমে চলে গিয়েছে। যায়নি শুধু সেহেরি, শ্রেয়া আর সুপ্তিকে ধমকে রুমে পাঠালো সে। বাচ্চাদের এত মাতব্বরি করতে হবে না, বেশি রাত জাগলে অসুস্থ হয়ে যাবে। অবশ্য রুমে যাবার আগে শ্রেয়া মুখ বাঁকিয়ে বলে গিয়েছে, আমরা মাতব্বাড়ি করছি দেখেই এত বড় বিপদ থেকে বাঁচাতে পারলে ঢং। শ্রেয়না ঘুমোতে যাবে না? শ্রেয়না মাথা এড়িয়ে দেয় পেছনে, যার ফলে সেহরির পেটের সঙ্গে তার মাথা ঠেকে। হেলান দিয়ে চোখ বুজে নেয় শ্রেয়না। মনে পড়ে তখনকার ঘটনা। আবরণ সাহেবকে প্রায় কয়েকটা ঘুষি দেবার পর শ্রেয়া ভিডিও দেখিয়েছে। এতে করে সবাই বিশ্বাস করে নেয় আবরণকে। রূপাকে কটাক্ষ করে সকলে যে যার বাড়িতে চলে গিয়েছিল। শ্রেয়না ভেবে পায় না আরেকটু হলেই তাদের সঙ্গে কি ঘটে যেত। আবরণকে ধরে বেঁধে কি সত্যি বিয়ে দিয়ে দিত ওই মেয়ের সঙ্গে? আচমকাই সারা শরীর কেঁপে ওঠে শ্রেয়নার। সেহেরি ওর কাঁধ চেপে ধরে। শ্রেয়নাকে রুমে নেওয়ার অনেক চেষ্টা করেছে রোদ্দানা, টেনে হিস্টেও নিতে পারেনি, বরং তারাই ঘুমে পড়ে যাচ্ছিল। সেজন্যই সেহেরি তাদের জোর করে রুমে পাঠিয়ে দিয়েছে। রুমে দিয়ে আসি তোমায়, সব তো মিটে গেছে না? কণ্ঠ কাঁপে শ্রেয়নার। সেহেরি ওকে ওঠায়, এরপর ঘরের দিকে এগোতে এগোতে বলে, এই চিনলে ভাইয়াকে? আমাদের থেকে ওনাকে তুমিই বেশি চেনো বোধ হয়। আমার তো বিশ্বাস হয় না তাকে দিয়ে কেউ জোর করিয়ে এই অকাজটা করাতে পারত। ওভার থিঙ্কিং বাদ দিয়ে রেস্ট নাও। শ্রেয়নাকে বিছানায় শুইয়ে দিয়ে কিছুক্ষণ ওর মাথার কাছে বসে থাকে সেহেরি। শ্রেয়নার নিঃশ্বাস এক সময় ভারী হয়ে আসে। গভীর ঘুমে তলিয়ে যেতেই সেহেরি তার কক্ষ ছাড়ে, নিজের রুমে যায় ঘুমাতে। আর কতক্ষণ দেবদাসের মতো লুক নিয়ে বসে থাকবি ভাই? বাই এনি চান্স ওই রূপার নামে পিতল মেয়েটাকে বিয়ে না করতে পারায় মরে যাচ্ছিস না তো? মীরাবের কোমরে জোরে চিমটি কাটে আবরণ। মুখভঙ্গি আগের মতো গম্ভীর করে রাখে। চোখ লাল হয়ে আছে তার। কত বড় অভিযোগ করেছিল তার নামে। মেয়েটার সাহস দেখে অবাক না হয়ে পারছে না। এখনো আবরণ জাহিদকে চেনে না সে। হারামজাদা কিনা তার কৈতুরীর দিকে হাত বাড়িয়েছে। ওর জাত গোষ্ঠী সব দেখে নিবে আবরণ। ওভাবে পাগলের মতো বিড়বিড় করছিস কেন? ঘুমোতে যা বাকিদের নিয়ে। তুই? আর একটু পর যাব। শোনো আবরান, যত দ্রুত সম্ভব কাজ শেষ করে এইখান থেকে চলো, না হলে নিরুৎ স্যারকে বলে অন্য ব্যবস্থা করো। এদের থেকে জমি নিতে অত কষ্ট হবে না, সব কাগজপত্র হাতে আছে, উনিই কিছুটা করবেন। এই শহীদকে সুবিধার ঠেকে না আমার, কথাবার্তা ভালো না, তার উপর আজ যে 3rd ডিগ্রি দিলে আমার মনে হচ্ছে কিছু একটা করে বসবে সে। চাপ নিও না, জমির কাজ শেষ, কাল থেকে হাসপাতালে কাজও শুরু হবে। কি করে? তার মেয়ের নিন্দার ভয় নেই নাকি? এটা গ্রাম, ঘটে কম রটে বেশি। তার উপর যে ধরনের কাজ করেছে তার গুণধর কন্যা, খোঁজ নিয়ে দেখো, বাড়িতে তুলকালাম কাণ্ড বাঁধিয়েছে নির্ঘাত। তুই কি করে এত কনফিডেন্স নিয়ে বলছিস? তার একটা আলাদা সম্মান আছে ব্রো। মেয়ের জন্য হাঁটুর বয়সী ছেলের হাতে মার খেতে হলো। বিশ্বাস না হলে গিয়ে দেখে আয়। না বাবা, পরে দেখা যাবে আমার সঙ্গে লটকা লটকে করতে যাচ্ছে, দানা মেরে ফেলবে। আবরণ ফট করে দাঁড়িয়ে যায়, মনে পড়ার ভঙ্গিতে বলে, ও হ্যাঁ, আমার ঘরে তো একটা তেজি বাঘিনী আছে, দেখা করে আসে। কে জানে বাঘিনী সাপ হয়ে ফুসফুস করছে কিনা। মীরা হামি দিয়ে বলে, শ্রেয়াকে জিজ্ঞেস করেছিলাম,
ভিডিও যেহেতু আছেই, অপেক্ষা করছিল কেন? আগেই দেখিয়ে দিতে। সে বলে আরে লোকটার মার খাওয়া অবধি অপেক্ষা করছিলাম। একটু ডোজ খাইয়ে তারপর বলেছি ভিডিওর কথা। শিক্ষা নিশ্চয়ই হয়ে গিয়েছে ততক্ষণে। হো হো করে হেসে ফেলে বাকিরা। আবরণ যেতে যেতে বলে, দেখতে হবে না শালিখানা কার? তিনজনই সরাসরি বলে ওঠে আবরণ। আবরণ গেট দিয়ে ঢুকতে ঢুকতে আঙ্গুল নাড়িয়ে বলে। ইয়েস। রুমে এসে বিছানায় গা এলিয়ে দেয় আবরণ। কিছুক্ষণ সিলিংয়ের দিকে তাকিয়ে থেকে আড়মোড়া ভেঙে শ্রেয়নাকে চাপটে ধরে। মেয়েটা কিছুক্ষণ নড়ে চড়ে এদিকে ফিরে আবরণকে আষ্টেপৃষ্ঠে জড়িয়ে ধরে আরাম করে ঘুমায়। আবরণ চুমু খায় ওর কপালে, এরপর মাথায় হাত বুলিয়ে দিতে থাকে। কপালে ঠোঁট ছুঁয়ে রেখে বিড়বিড় করে আওড়ায়, আমার শান্তি। ভোর হতে না হতেই শ্রেয়নার ঘুম ভাঙে, কিন্তু আবরণকে পায় না পাশে। অন্তরস্থলে ভয় এসে করা নাড়ে, তাই জলদি বের হয় রুম থেকে। সারা বাড়িতে তল্লাশি চালিয়েও আবরণকে পায় না। অগত্যা বাড়ির বাইরে আসে। টঙের দোকানের সামনে আসতেই অদূরে লাইটের আলো চোখে পড়ে তার। ভোরের আবসা আলোয় বোঝা যাচ্ছে সেখানে ছোটখাটো ভিড়। শ্রেয়না কোনো দিকে না তাকিয়ে সোজা পথ ধরে দৌড়ে যায়। রোদ দানা সেহরিও উঠে গিয়েছে। প্রিয়ম মীরা ঘরে নেই, সেই জন্য সেহরিকেও তারা উঠিয়েছে। বাইরে এসে শ্রেয়নাকে দৌড় দিতে দেখে ভেতরটা কেঁপে ওঠে তাদের। তারাও ওর মতোই দৌড়াতে থাকে। ততক্ষণে পুকুর ঘাটটা পার হয়ে খেতে পা রেখেছে শ্রেয়না। অন্না কোনো রকম শরীরে জড়িয়ে এক প্রকার বাতাসের গতিতে ছুটছে। ঘেমে একাকার সে, তবুও পায়ের গতি কমাচ্ছে না। অবশেষে ভিড় ঠেলে সামনে এগোয় শ্রেয়না। এরপর যে দৃশ্য দেখে তাতে ওর মাথা ঘুরিয়ে পড়ে যাবার জোগাড়। আবরণ মুখ থুবড়ে মাটিতে পড়ে আছে। তার থেকে খানিক দূরে রক্তাক্ত অবস্থায় একজন লোক দাঁড়িয়ে আছে, হাতে শাবল নিয়ে। চেহারা দেখেই বোঝা যাচ্ছে উত্তম মাধ্যম খেয়েছে। লোকটা মাথা ঝাড়া দিয়ে হাতের শাবলটা শক্ত করে চেপে ধরে। শ্রেয়না তখনও ভিড় কাটাতে পারেনি পরিপূর্ণভাবে। লোকটাকে আবরণের দিকে এগোতে দেখে দ্রুত এগিয়ে আসে শ্রেয়না। যেই সে আবরণের মাথায় শাবল দিয়ে বাড়ি দিবে, শ্রেয়না তার পাশে দাঁড়িয়ে থাকা লোকটার হাত থেকে বাঁশ ছিনিয়ে নিয়ে তার মুখ বরাবর ছুঁড়ে মারে। এরপর আঙ্গুল উঁচিয়ে হাঁপাতে হাঁপাতে বলে, খবরদার, খবরদার আমার স্বামী গায়ে আঘাত করার চেষ্টা করবে না। ভালো হবে না বলে দিচ্ছি। মুখের রং এমনভাবে পরিবর্তন করবো যেন নিজের চেহারাটাও আয়নায় দেখতে ভয় পাবে। এরপর আবরণের পাশে বসে তাকে নিজের দিকে ঘুরায়। ঠোঁট কেটে রক্ত পড়ছে, কপালের কিছু অংশ ফোলা, গাল লাল হয়ে আছে। চারপাশে নজর বুলিয়ে নেয় শ্রেয়না। মীরাব সানি প্রিয়মকে এক পাশে কাঁচুমাচু ভঙ্গিতে দাঁড়িয়ে থাকতে দেখে মেজাজ গরম হয় তার। দাঁত চেপে কিছু বলতে নিয়েও বলে না। সাহেব সেখানেই ছিল। হঠাৎ আবরণের বউকে উড়ে এসে এভাবে হামলা করতে দেখে চমকে যায় সে। লড়াই আগে আবরণ শুরু করেছিল, সে তো কেবল সুযোগ পেয়েছিল। কারো কাছে মোবাইল থাকলে দিন প্লিজ। ভাবি আমার শ্রেয়না মীরাবের দিকে চোখ পাকিয়ে তাকাতেই সে দমে যায়। ঢোক গিলে কয়েক কদম পিছিয়ে আসে। শ্রেয়না মনে হচ্ছে বেজায় চোটে আছে। কেউ এগোয় না। শ্রেয়না উঁচু গলায় বলে, কারো কাছে ফোন নেই? এরপর একজন মুরব্বি এগিয়ে আসে, হাতের কম দামি বাটন ফোনটা এগিয়ে দেয়। শ্রেয়না সেটা নিয়ে ঝটপট ডায়াল করে নির্দিষ্ট নাম্বারে। হাত আতঙ্কে কাঁপছে তার। মনে হচ্ছে এখনই হয়তো কেউ তার হাত থেকে মোবাইলটা ছিনিয়ে নিয়ে আবরণকে ইচ্ছে মতো পেটাবে। ওরে মোবাইল দিলি কেন? হাত থাইকা ফোন নে। শ্রেয়নার দিকে দুজন লোক এগোতে নিলেই মীরাব বাধা দেয়। গম্ভীর স্বরে বলে, আবরণের কথা এতক্ষণ যাবৎ চুপ ছিলাম, এখন থাকবো না। ওদের গায়ে যেন একটা টোকাও না পড়ে। পঞ্চমবারের মতো ডায়াল করে শ্রেয়না। রিসিভ হয় কল। ঘুম জড়ানো কণ্ঠে ওপাশ থেকে বলে ওঠে, হ্যালো 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 বাবা, গ্রামের লোকেরা আপনার ছেলেকে মারছে বাবা, দ্রুত আসুন এখানে প্লিজ বাবা। বলতে বলতে কেঁদে দেয় শ্রেয়না। হাত এখনো কাঁপছে তার। অপর প্রান্তে থাকা নীরজ জাহিদের ঘুম যেন মুহূর্তেই উবড়ে গেল। ইতিমধ্যে শ্রেয়নার হাত থেকে মোবাইলটা কেড়ে নিয়ে গালে সোপাটে থাপ্পড় মারে সাহেব। এটাও যেন নীরজ জাহিদ শুনে নিলেন। সানি এসে ঘুষি দেয় সাহেবের মুখে। এবার গ্রামের কিছু লোকজন যেন চেতে গেল। তারা এগোতে নিলেই প্রিয়ম পকেট থেকে নিজের পিস্তল বের করে ফাঁকা আওয়াজ করে। এর ফলে লোকজন কিছুটা পিছিয়ে যায়।
ডোন্ট মুভ। এক পায়ে গলে পিস্তলের বুলেট কার কার শরীরে ঢুকবে জানা নেই আমার। ইতিমধ্যে বাড়ির সকলে চলে এসেছে। এগোতে নিয়েও শ্রেয়নার দৃষ্টি পেয়ে থেমে যায় সেখানেই। শ্রেয়না আবরণকে ডাকতে থাকে অনবরত, কিন্তু ছেলেটার ওঠার নাম নেই। তাগো এমনি আটকায় রাখছেন কেন ভাই? কি করছি? তাগো জমি দিয়া দেন। আপনার তো না, গ্রামের মাতব্বর আপনি। এখন আপনি যদি মাইনসের জমি মাইরা খান, আমরা আমগো মামলা নিয়া জামু কই? দিয়া দেন। লোকটার সঙ্গে অর্ধেক গ্রামের লোকজনই সম্মতি জানায়। সাহেব হাসি মুখে বলে, আমার মামলা আমি বুঝা নেব, তোমাকে নাক গলানো লাগবো না। যে যার বাড়ি গিয়া ঘুমা মিয়া। এইখানে কি শুটিং চলতেছে? আপনি কইলেই হইব। গ্রামের অন্যায় মাইনা নিতাম না আমরা। কি কও মিয়া, এত বড় অন্যায়? তার উপরে মাইয়া পলাগো মারতাছি। কাল রাইতেও তার মাইয়া কি নাটক করলো। আর একটু হইলে আমরা একটা দুর্ঘটনা ঘটাই ফেলতাম না? শ্রেয়না আবরণকে বহু কষ্টে দাঁড় করায়। জ্ঞান নেই তার। এখন রোদ আর সেহেরি এগিয়ে আসে, সাহায্য করে শ্রেয়নাকে। শ্রেয়নার শরীর কাঁপছে। হুট করেই কয়েকজন প্রিয়মের হাত থেকে পিস্তল ছিনিয়ে নেয়। চমকে গিয়ে তার পয়েট বরাবর লাথি বসায় প্রিয়ম। এতে আরও কিছুজন এগিয়ে আসে। প্রিয়ম দক্ষ হাতে সামলে নেয়। সাহেব দমে না। তার গ্রামে এসে এই ছেলেপিলে নেতামো করতে ওর সহ্য হচ্ছে না। এই সব কয়ডারে বাইন্দা রাখ গাছের সঙ্গে। আইস এই পোলার লগেই আমার মাইয়ার বিয়া হইব। বাকি পোলাপানদেরও দেখালমু আমি। কিছু লোক এতে সম্মতি দিল না, বারবার নিষেধ করছে। সাহেব সুবিধার লোক না, ও নামেই একটা আতঙ্ক সবার কাছে। আবরণকে ছাড়ে না শ্রেয়না, জড়িয়ে ধরে রাখে নিজের সঙ্গে। চিৎকার দিয়ে বলে, ধরবে না ওকে, ছোবে না। তোমরা চিন্তাও করতে পারছো না কার সঙ্গে লাগতে এসেছো। আমার কথা শোনো, ভালো চাইলে সরে দাঁড়াও বলছি। শ্রেয়নার হুমকিতে কাজ হলো না। আবরণকে টেনে নিয়ে যাওয়া হচ্ছে। শ্রেয়না কেঁদে ফেলে। বেশ ছাড়ো। বাকিরাও ওদের আয়ত্তে। শ্রেয়না দিশেহারা হয়ে যায়। এই বুঝি আবরণকে নিয়ে গেল। দূর থেকে পুলিশের জিপের সাইলেন্ট শোনা যাচ্ছে। দেহে যেন প্রাণ ফিরে তাদের। তবে সাহেব বিচলিত হয় না। গ্রামের পুলিশ তার কথাতেই চলে, বরং সে অপেক্ষা করতে থাকে তাদের। মুহূর্তেই ৩-৪টা জিপ এসে রাস্তায় থামে। এরপর দৌড়ে এদিকে আসে। এত পুলিশ দেখে গ্রামের লোকজন বেশ অবাকই হয়। ছেলে মেয়েগুলোর আর রক্ষা নেই ভেবে মন খারাপ হয় তাদের। আরে অনেক দিন পর আপনাদের লগে দেখা। জি, এখানে কি হচ্ছে? আরে দারোগা, এ তো পুলিশ কোন থাইকা আনলা? কেন আনলা? আমি তো খবর দেই নাই। আমি বলেছি এখানে হচ্ছেটা কি? সাহেব গম্ভীর স্বরে বলে, ওলামাইয়া দুইটাই গ্রামে ইটিস পিটিস করতেছিল, পরিবেশ নষ্ট করতেছিল, তাই বিচার করতেছি। তো ওদের কেন ধরে রেখেছেন? ওরা সঙ্গ দিতেছিল। দারোগা কিছুক্ষণ চুপ থেকে বলে ওঠে, আবরণ জাহিদ আর মিসেস আবরণ জাহিদকে? চমকে তাকায় শ্রেয়না। কোনো রকমে বলে, এইদিকে স্যার। আপনারা আমাদের সাথে চলুন। সাহেব চেতে ওঠে। কেন? আমি কইছি ওদের নিয়ে যাইতে। উপর মহলে অর্ডার। কেডা অর্ডার করছে? আমার থেকে তাগো কোথা বেশি দামি? অবশ্যই আইজিপি নীরজ জাহিদের ছেলে। ছেলের বউ এমনকি ওনার পরিবারের লোকজনের উপর টর্চার করার কারণে অচিরেই আপনার নামে কেস ফাইল করা হবে। এটাও তিনি অর্ডার করেছেন। আসছি, আপনারা প্লিজ আসুন আমাদের সঙ্গে। আপনাদের সসম্মানে বাড়িতে পৌঁছে দেওয়া আমাদের দায়িত্ব। তুমি তুমি একটা মানুষ, ফাজিল লোক। ইচ্ছে করছে কষিয়ে থপ্পড় মেরে দিই আবরণ। গলা ফাটিয়ে চিৎকার দিল শ্রেয়না। আবরণ থম মেরে বসে আছে, গালে হাত রেখে তাকিয়ে আছে শ্রেয়নার দিকে। মেয়েটার রাগে হিসিস করছে। অমন কাল নাগিনীর মতো ফনা তুলে ফুসফুস করছে কেন কৈতরি? তোমার মুখ দিয়ে বেরোবে কক 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 শব্দ। কত মিষ্টি শোনাবে সেই স্বর। মহারানী থেকে কাল নাগিনী হওয়ার চেষ্টা করছে কেন? ওয়াই? হচ্ছে প্রবলেম? শ্রেয়না আবরণের দিকে ঝুঁকে এসে চোখের সামনে আঙ্গুল উঁচিয়ে বলে, নিজে লিমিটে থাকো, না হলে আমার চেয়ে খারাপ আর কেউ হবে না। আবরণ আরাম করে বসে বলে, হও না একটু খারাপ না করেছি আমি? হাত মুষ্টিবদ্ধ করে কক্ষ ত্যাগ করে শ্রেয়না। আবরণ ঠোঁট উল্টে চেয়ে থাকে। সকালে তো হাসপাতালের জমিটা দেখতে গিয়েছিল আবরণ। সেখানে সাহেবের লোকদের পাহারা দিতে দেখে এক চোট কথা কাটাকাটি হয়। এরপর সেটা মারামারিতে রূপ দেয়।
আবরণের সঙ্গে বাকিরা আসেনি, বরং তারা কিছু সময় পর এসেছে। আবরণকে খোঁজার জন্যই মূলত তারা এসেছিল, কিন্তু এদের এগোতে নিষেধ করেছিল আবরণ। তার জন্য কেন বাকিরা লড়াই করে কষ্ট পাবে, তবুও তারা মানতে চায়নি দেখে ধমকে সরিয়ে দিয়েছে। সব ঠিকঠাকই ছিল, মাঝখান থেকে বুকের কাছে লাথি ঘুষি খেয়ে মুখ থুবড়ে পড়েছিল। নিঃশ্বাস নিতে কষ্ট হচ্ছিল তার, এক পর্যায়ে জ্ঞান হারায়। বর্তমানে যে যার বাসায় আছে, খুব জোর বাঁচা বেঁচেছে। নীরজ জাহিদ এখনো আসেনি ওদের ফ্ল্যাটে। আবরণের মাঝে রাস্তায় জ্ঞান ফেরার পর নিজের ফ্ল্যাটেই এসেছে সে। শ্রেয়া সুপ্তি সব ঘটনা জানিয়েছে বাড়ির লোকদের। তারা হাসতে হাসতে গড়াগড়ি খাচ্ছে। শ্রেয়না নিজের রুম থেকে বেরিয়ে এসে মুখ গমরা করে বসে থাকে। প্রীতি এসেছে। সায়ানের জ্বর বলে আসতে পারেনি, তাদের ছাড়া ঘুরতে গেছে বলে বেজায় রেগেছিল সে। পর মুহূর্তে এসব খবর পেয়ে হাসতে হাসতে গড়াগড়ি খাচ্ছে। তারপর কেটে গেছে আরও কয়েক মাস। আবরণ শ্রেয়নাকে নিয়ে নিজের ফ্ল্যাটে থাকে মীরাব দানার সঙ্গে। রোদ আর প্রিয়ম নিজেদের মতো তাদের বাসায় থাকছে, সঙ্গে প্রিয়মের বাবা মা। সেহেরের বিয়ে ঠিক হয়েছে, স্বয়ং আবরণ মীরাব গিয়ে ঠিক করে এসেছে। সেহেরের আব্বু নেই, শুধু মা আছে। তিনি একাই থাকে একটা ফ্ল্যাট কিনে। এখন মেয়েকে বিয়ে দিয়ে আরও একা হয়ে যাবেন। শ্রেয়া সুপ্তি নিজেদের মতো স্কুলে যাওয়া আসা করে, এখন কোনো সমস্যা হয় না স্কুলে। ওইদিকে মিশান তাহিয়ার এতিমখানা কমপ্লিট, সেখানে অনেক পথ শিশুদের আশ্রয় দিয়েছেন তিনি। তার বেশিরভাগ সময় এতিমখানায় কাটে। নীরজ জাহিদ নিজের কাজে ব্যস্ত। শ্রেজান এরই মধ্যে রায়ানকে ছাড়িয়ে এনেছে। সে নিজের ভুল শুধরে নিবে বলেছে। এতে করে রুহিও বেশ খুশি। সব মিলিয়ে তাদের দিনকাল বেশ কাটছে। শ্রেয়না পড়ালেখা করে যাচ্ছে পুরো দমে। আবরণ মাঝে সাঝে ভার্সিটি গিয়ে ক্লাস করে, না হলে তার বাবার চাপে পড়ে নিজেদের অফিসে যেতে হয়। নিজের পেশায় এখনও নিয়োজিত ও। রাতের খাবার টেবিলে গুছিয়ে রেখে এসেছে শ্রেয়না। পরনে জামা ভিজে একাকার, ঘেমে নিয়ে অস্থির সে। এত গরম লাগছে, কেমন যেন ফাফর লাগছে আজকাল। অল্পতেই মাথা ঘুরে, এক জায়গায় বেশিক্ষণ স্থির থাকতে পারে না। প্রেশার লো বলে এরকম হচ্ছে বলে ধারণা তার। দীর্ঘ সময় যাবৎ শাওয়ার নিয়ে অবশেষে ওয়াশরুম থেকে বের হয় শ্রেয়না। সঙ্গে সঙ্গে হাতে টান পড়ে তার, হক চকিয়ে যায় সে। আবরণ দু হাতে তার কোমরে আঁকড়ে ধরে দাঁড়িয়ে আছে, দৃষ্টি শ্রেয়নার মুখের দিকেই নিবদ্ধ। হুট করে আবরণকে ধাক্কা দিয়ে ওয়াশরুমে দৌড় দেয় শ্রেয়না। গলগল করে বমি করে দেয়। ট্যাপ ছেড়ে দিয়ে কিছুক্ষণ চোখ মুখে পানি ছিটিয়ে বের হয়ে আসে। আবরণ ভ্রু কুঁচকে তাকিয়ে আছে। শ্রেয়না আবারও ওয়াশরুমে ঢুকে, বেরিয়ে আসে সময় নিয়ে। চোখে মুখে তার উচ্ছ্বাস। আবরণ তখনও ঠায় দাঁড়িয়ে আছে। শ্রেয়না এক হাত বুকে ঠেকিয়ে আবরণের বুকে মাথা রাখে, ঘন ঘন শ্বাস ফেলে। আর ইউ প্রেগন্যান্ট? শ্রেয়না ফট করে তাকায়। আবরণ উৎসুক দৃষ্টিতে তাকিয়ে আছে। অল্প মাথা ঝাঁকিয়ে পুনরায় ইশারা করে আবরণ। শ্রেয়না তপ্ত শ্বাস ফেলে মাথা দোলায়। আবরণের চোখ রসগোল্লার মতো হয়ে আসে, ঠোঁট চড়া করে হাসে। শ্রেয়নাকে কোলে তুলে নেয়। পরপর 2 রাউন্ড ঘোরার পর শ্রেয়না জোর করেই এক প্রকার নেমে পড়ে ওর কোল থেকে। আবরণ উচ্চ স্বরে হাসতে হাসতে বিছানায় লাফ দিয়ে শুয়ে পড়ে। হাস্যরত কণ্ঠে বলে, তাহলে যত কিছু বমি করো, সমস্যা নেই। আরে রে, আবরণ জাহিদ বাপ হবে, কি সুইট একটা নিউজ। যে গিয়ে বাপ হবার সংবাদ আমার বাপকে জানিয়েছে। নিশ্চয়ই আমার পৃথিবীতে আগমনের সংবাদ পেয়ে তিনি ভীষণ এক্সাইটেড ছিলেন। লাফ দিয়ে উঠে বসে শ্রেয়না। ঘর থেকে বের হওয়ার আগে বলে, চিন্তা করো না, কাউকে পাঠিয়ে দিচ্ছে। পোর্টলায় রেডি রাখো, এখনই হসপিটাল যাব। এরপর শীষ বাজিয়ে বলে ওঠে, ওরে মীরাব, ওরে সানি, কই তোরা? দেখ দেখ, তোদের আগে আমি বাপ হচ্ছে। জলে নাকি রে বন্ধু? বলেই হাসতে হাসতে বেরিয়ে যায় বাসা থেকে। মীরাব সানি তখন মুখে ভাত পুরে রেখেছে। তবদা খেয়ে তাকিয়েছে আবরণের গমন পথে। চট জলদি ভাত গিলে নিয়ে সানি বলে, ব্যাপারটা কি হলো? মীরাব দীর্ঘশ্বাস ফেলে বলে, কি আর হবে, সৈকতের ছানাপোনা আসবে হয়তো। সানি টাসকি খেয়ে দুঃখী গলায় বলে, আমার বিয়েও হলো না, ওর বাচ্চা হয়ে যাবে, কিছুতে মেনে নিতে পারছি না। জীবন যদি সত্যি পিছিয়ে গেলাম। জাহিদ ম্যানশনে প্রবেশ করে হুলুস থুলুস কাণ্ড বাঁধায় আবরণ। নীরজ জাহিদের হাত টেনে ধরে পর পর ঘুরতে থাকে।
নীরদ কি প্রতিক্রিয়া দেখাবে সেটাই যেন ভুলে বসেছেন। পরিশেষে ওকে থামিয়ে দিয়ে বলেন, সমস্যা কি? এভাবে বানরের মতো লাফাচ্ছ কেন? আবরণ বুকের বাঁ পাশে হাত দিয়ে বলে, আজ যত বকো যত মারো, আবরণ জাহিদ পাল্টা আঘাত করবে না। দাও, মারো মারো। নীরদ জাহিদ তবদা খেয়ে যায়, হকচকিত হয়ে শুধায়, উল্টাপাল্টা কিছু কি খেয়েছো? জ্বর এলো না তো? আবরণ নীরদ জাহিদের হাত গলা থেকে সরিয়ে বুকে এনে চেপে ধরে বলে, আমার সব ঠান্ডা, এখনো ঠান্ডা। জানো কি হয়েছে? কি হয়নি এখনো, হবে। বলবে তো? তোমার আবরণ বাপ হবে আব্বু। আরে মজাই মজা। বলেই নীরদ জাহিদের গালে চুমু খায় আবরণ। এরপর চিৎকার দিয়ে বলে, মিষ্টি নিয়ে এসো, পুরো এলাকায় বিতরণ করবে। খবরের জন্য কংগ্রেস, তবে তোমার বাপের টাকাও এত বেশি না, সারা এলাকায় মিষ্টি বিতরণ করতে পারবো না। কিপটামি করলে তোমার ব্যাংক ব্যালেন্স সব আমি আর আমার হবু বাচ্চা মেরে ধ্বংস করে দেব, ছাড়খাড় করে দেব, ভস্য করে দেব। বাচ্চা পৃথিবীতে আসতে না আসতেই তোমার যে অবস্থা, দোয়া করি সে যেন তোমার মতো না হয়। তাহলে সবার কপালে দুঃখ আছে। এক ছাগলকেই সামলানো যায় না, আর একটা এসে জুটলে লেজ গুটিয়ে কোথায় চড়ে থাকতে হবে কে জানে। চুপ করো তুমি। লাফালাফি বাদ দিয়ে দুরাকাত নামাজ পড়ে এসো। নামাজ কালাম সব খুলে বসেছো। এসেছে আরেকজন, হজরত মাওলানা নীরদ জাহিদ মন্ডল। এটাই তোমাদের সমস্যা, ভালো কথা বললে তো শুনো না, উল্টা তর্ক করো। আবরণ গমরা মুখে বলে, যাচ্ছি তো, মসজিদেই যাচ্ছি, মজা করলাম। নীরদ ছেলের গমন পথে তাকিয়ে স্বস্তির নিঃশ্বাস ফেলে। যাক, তার বাচ্চাটা হাসি খুশি থাকুক সব সময়, এটাই চাওয়া। ছেলেটার মা নেই, মাঝে মধ্যে ভীষণ মন খারাপ হয় নীরদের। মিশকাতকে তিনি ভুলতে পারেননি এখনো। কি যে ব্যথা, কত যে অপেক্ষা, মিশকাতকে ছেড়ে বাঁচতে হচ্ছে তার। এটাও নাকি সম্ভব? কখনো কি ভেবেছিলেন তিনি? প্রকৃতির খেলা বোঝার সাধ্য কার? প্রেগনেন্সির সময় মেয়েরা এটা সেটা খেতে চায়, কিন্তু তুমি বাচ্চার বাপ হয়ে আমার উপর অত্যাচার কেন করছো? আমি বলেছি একবারও যাই এসব খাবো আমি? ছোট বাচ্চাদের অসুখের সময় ধরে বেঁধে ওষুধ খাওয়াতে হয়। একজন প্রেগনেন্ট মহিলা বাচ্চাদের মতো হয়ে যায়, বুঝলে? জোর করেই খাওয়াবো, ঠিক বাচ্চাদের মতো। তুমি বাচ্চা বিষয়ক উপদেষ্টা নাকি? হ্যাঁ, তবে সেটা আমার বাচ্চার ক্ষেত্রে। শ্রেয়নার মুখের সামনে দুধ কোলা ডিমের প্লেট উঁচিয়ে ধরে আবরণ। বেচারি পারে না বমি করে সব উগরে দিতে। নাক মুখ কুচকে চেয়ে থাকে আবরণের দিকে। 5 মাস চলছে তার, পড়ালেখা লাটে উঠেছে। আবরণ নড়াচড়াও করতে দেয় না, অথচ তার ডেলিভারি ডেটের সঙ্গে ফাইনাল এক্সামের ডেট একদম খাপ্পে খাপ মিলে গেছে। প্লিজ না, এসব খেতে কষ্ট হবে, এক্ষুনি বমি আসছে আমার। বমি করলে আবার খাবে, তোমার খেতেই হবে। আমার বাচ্চার কান বয়রা, চোখ টেরা, হাত পা ল্যাংড়া হবে, সেটা কিছুতেই বাপ হিসেবে মেনে নেব না আমি। অসহায় দৃষ্টিতে তাকায় শ্রেয়না, করুণ স্বরে বলে, আদরের নামে টর্চার করছো আমার উপর। যাও গিয়ে আইসক্রিম নিয়ে এসো, এসব খাবো না আমি। আবরণ চাটি মারে শ্রেয়নার মাথায়, দাঁত চেপে বলে, সমুদ্রের বইন, যা দরকার তা গিলবে না, অথচ সেসব খাদ্য খেলে বাচ্চা সহ ওর 12টা বাজবে। সেসব পেটের ভেতর চালন করার জন্য ঠ্যাং নাচাবে, ঠান্ডা লাগবে না? ঝগড়া করবে না বলে দিলাম, বাপের বাড়ি চলে যাবো আমি। তো তোমার ভাইকে ভয় পাই আমি? টেনে হিচড়ে নিয়ে আসবো, বেলকনি থেকে ছড়ে আমার ফ্ল্যাটে ফেলে দেবো। শ্রেয়নার মুখে জোর করে ডিমের টুকরো পুড়ে দেয় আবরণ। দৌড়ে ওয়াশরুমে চলে যায় শ্রেয়না। ওয়াক ওয়াক করতে করতে বেহাল দশা তার। আবরণ কিছুক্ষণ তবদা মেরে তাকিয়ে থেকে প্লেট রেখে ছুটে যায় ওয়াশরুমে। চোখে মুখে পানি দিয়ে এসে দরজা ধরে দাঁড়ায় শ্রেয়না। আবরণের উপর গা এলিয়ে দেয়। ঘেমে নিয়ে একাকার মেয়েটা। আর খেতে হবে না, গিয়ে রেস্ট নাও। শ্রেয়নাকে কোলে নিয়ে বিছানায় শুয়ে দেয় আবরণ। ওর কপালে চুমু খেয়ে গাল টিপে দিয়ে বলে, বাচ্চাটা এসে যাক, তোমার আর কষ্ট হবে না। জানি। ফোঁস করে শ্বাস ফেলে শ্রেয়না। আবরণ টোকা দেয় ওর নাকে, হাতের উল্টো পিঠে চুমু খেয়ে বলে, জানো তো কি, আবার জানবে। এখন শুয়ে থাকো, আমি অফিসের কিছু কাজ করি। আমার বাপ আমি রোবট মনে করে, যখন মন চায় কাজ দিয়ে বসে। ছেলেটা কিউট না? শ্রেয়নার কথায় সুপ্তি বড় চোখে তাকায়, ঝাড়ি মেলে বলে, তোর ভাই জানে মেরে ফেলবে। সেই জন্য কি নিজের জীবন সঙ্গী বাঁচতে পারবো না? পরে ক্লাস 6-এ কথার স্টাইল দেখে মনে হয় অনার্সের দামড়ি। চুপ কর মহিলা, জলদি বাড়ি চল। তুষি আপু ডিম নিতে এখন তো পাঠাইনি, পরে দেখা যাবে সব ডিম আমাদের মাথায় ভাঙবে। যাচ্ছে তো, ভয় দেখাস কেন?
দানার আব্বু আম্মু দুজনেই কানাডা ফেরত গিয়েছেন। দানা মীরাবের সঙ্গে সুখেই আছে। রোদ ভার্সিটিতে ঢুকেছে। প্রিয়ম নিষেধ করেছিল, কিন্তু একমাত্র বইয়ের স্বপ্ন বলে কথা। শখের প্রফেশন ছেড়ে দেওয়া কি এতই সহজ? অগত্যা নিষেধ করেনি প্রিয়ম। ওর বাবা মাও বেশ মিশুক আর ভালো। রোদকে নিজের মেয়ের মতোই দেখে। যেতে যেতে পথে পূর্ণিমা রাতে চাঁদ উঠেছিল গগনে, হই হই দেখা হয়েছিল সানির নানির সঙ্গে, কি জানি কি মহালগনে। শালা চাঁদ উঠেছিল গগনে, হারামজাদা চাঁদ উঠেছিল গগনে। বলেই মীরাবের পিঠে কুনোই দিয়ে গুঁতো দেয় সানি। গরম চোখে তাকায় মীরাবের দিকে, কিন্তু মীরাব দেখেও দেখল না। কিটমিট করে হাসছে সে, যেন বেশ মজা পাচ্ছে। আমার ভদ্র কাউয়ের মতো হাসছিস কেন? আবরণের কথায় এবার উচ্চ স্বরে হেসে দেয় মীরাব। ওর হাত আঁকড়ে ধরে বলে, দেখ ভাই। আবরণ বাঁকা চোখে তাকিয়ে থেকে সানির উদ্দেশ্যে বলে, হ্যাঁ, ওর প্যান্ট খোল দেখি। সানি এগিয়ে এসে মীরাবের প্যান্টে হাত দিতেই চমকে 2 কদম পিছিয়ে আসে মীরাব। আব্বে শালা, জায়গা মতো লাথি বসাবো, পরে আর বিয়ে করে কাজ নেই, ফিউচার অন্ধকার। কথাটা শেষ করে মীরাব এক গাল হেসে বলে, এমনিতেই বিয়ে করতে পারছিস না, পরে তোকে মেয়ে দেবে কে? শেহরিও লেজ গুটিয়ে পালাবে। সানি ঠোঁট ফুলিয়ে আবরণকে বলে, ওকে থামতে বল, না হলে মাথা ফাটিয়ে হাসপাতালে ভর্তি করে রেখে আসবো। আরে যেতিস না, আমার বাচ্চাটা পৃথিবীতে আসুক, পরে তোর বিয়ে দেব। আবরণ, করুণ কণ্ঠ সানির। মীরাব ঠোঁট চেপে হাসে। আমার বিয়ের সঙ্গে তোর বাচ্চার কি সম্পর্ক? আবরণ বাইকে হেলান দিয়ে চা খাচ্ছিল। সানির কথায় 2 কদম এগিয়ে এসে ওর কাঁধে হাত রাখে, বোঝানোর ভঙ্গিমায় বলে, দেখ। মীরাব মুখ খুলতে নেবে, আবরণ তড়িৎ তার দিকে তাকায়। বেচারা বোকা হেসে ঘাড় ডলতে থাকে। ভেবেছিল এই সুযোগে তখনকার প্রতিশোধটা নিয়ে নিবে। দেখ সানি, আমরা 3 বন্ধু, 3 জনেরই যদি বিয়ে হয়ে যায়, আমরা বেস্ট ফ্রেন্ডের বিয়ে দেখার সৌভাগ্য আমার। বেস্ট বাচ্চার হবে না, তাই চাচ্ছি অন্তত তুই সিঙ্গেল থাক আপাতত, ওকে? তোর বিয়ের সব খরচ আমার। কি লজিক, লজিকের গোষ্ঠী রষ্টি। আমরা চাইলেই তোর বাচ্চা পৃথিবীতে এলে নতুন করে বিয়ে করতে পারবো, তাই না? আবরণ সানির উচ্ছ্বাসিত আদল অন্যদিকে ফিরিয়ে ফ্যাসফ্যাস গলায় বলে, একদমই না। কেন? আমার বেলায় কেন? সানির দিকে চায়ের কাপ এগিয়ে দিয়ে বলে, নো, আরাম করে চা খা আর ধৈর্য ধর। খালি কাপ? কি খাবো এখন? কাজ খেতে বলছিস? খা, খেতে পারলে তোর বিয়ে আছে এই মুহূর্তে। আবরণ বাইকে চড়ে বসে। তার পেছনে মীরাব। সানি চায়ের কাপ দোকানদারকে ফেরত দিয়ে এসে মীরাবের পেছনে বসে পড়ে। মিনমিন করে বলে, তোদের সবার ভালোবাসা এত সহজ, তবে আমারটা কঠিন কেন? তোর ভালোবাসা কঠিন ছিল না রে বন্ধু, সহজ কাজটাকে কঠিন করেছে আমাদের গুণধর বন্ধু আবরণ জাহিদ। তার জন্য একটা জোরদার তালি। তখনই আবরণ জোরে ব্রেক কষে। 2 বন্ধু চুপ হয়ে যায়। মিনমিন করে বলে, যা যা, হুস হুস, দেরি হয়ে যাচ্ছে। বাড়িতে তো তোর জন্য বাচ্চা আর তার মা অপেক্ষা করছে নিশ্চয়ই। শ্রেয়না, করছো কি? রুহিকে নিজের রুমের সামনে দেখে ছুটে আসে শ্রেয়না। রুহি তাকে থামায়, মৃদু ধমক দিয়ে বলে, সমস্যা কি? এভাবে দৌড়াচ্ছ কেন? বাচ্চার ক্ষতি হবে। শ্রেয়না নিজেকে ধাতস্থ করে নেয়, বুকে হাত রেখে জোরে শ্বাস ছাড়ছে। এরপর রুহির দিকে তাকে বলে ওঠে, ভাইয়া কোথায়? কবে থেকে দেখি না। আমি না হয় যেতে পারি না, সে কি বোনকে দেখতে যেতে পারে না? রুহি বুঝলো ভাইয়ের প্রতি বোনের অভিমান। শ্রেয়নাকে নিয়ে বিছানায় বসিয়ে দিল। জানোই তো তার কত কাজ, সারা রাত দিন কেস নিয়ে ব্যস্ত থাকে, ওনার আবার সময় কোথায়? এরপরেও বুঝি আমি ভাই আমায় ইগনোর করছে। ধুর পাগলি, ইগনোর কেন করবে? আচ্ছা, আজ বাসায় ফিরলে নিশ্চয়ই তোমার কথা বলবো। দেখি কেন দেখা করতে আসে না মিষ্টি বোনটার সঙ্গে? নতুন সদস্য আসতে চলেছে কি না, খাতির যত্ন একটু বেশি করতে হবে। শ্রেয়না কথা বলে না, চুপ করে বসে আছে এখনো। রুহি আর কিছু সময় নিয়ে আলোচনা করল। কোনো সমস্যা হয় নাকি, অথবা কোনো বিষয় নিয়ে অস্বস্তি লাগে, কিংবা ভয় আছে শ্রেয়নার। রুহি রুম থেকে বের হওয়া মাত্রই আবরণ আসে সেখানে। শ্রেয়না বিছানায় হেলান দিয়ে বসে আছে। মনে হচ্ছে 5 মাসে পেটটা বেশি ফুলে গেছে। খাবার কম খেলে নাকি বাচ্চা বড় হয়ে যায়।
পরবর্তী সময় যদি কোনো সমস্যা হয়। শ্রেয়না নিজ মনে বিড়বিড় করছে, আবরণকে এসব একদম বলা যাবে না, এমনিতেই ছাড়ে না। এরকম হলে জাপটে ধরে এক ট্রাক খাদ্য ওর পেটে চালান করাবে, কোনো বাধা মানবে না। আবরণ শার্ট খুলে ফ্রেশ হয়ে এসে একটা গেঞ্জি পরে নেয়, পরনের প্যান্ট পাল্টে হাঁটু অবধি একটা ছেঁড়া ফাটা প্যান্ট পরে বিছানার সামনে কাউস এনে বসে, মোবাইল বের করে গেম খেলতে থাকে। বাইরের লোকেরা কি করে বুঝবে? ঘর থেকে বের হলে নায়ক সুলেমান খান, আর ঘরের ভেতর নায়ক সাপিক খান। ছেঁড়া কাপড়ও কদিন পর তোমার কপালে জুটবে না। আবরণ গেম খেলতে খেলতেই উত্তর কাটে। সমস্যা নেই, প্যান্ট তো কপাল পড়বে না, পড়বে আমার। চুপ করো। আবরণ কিছুক্ষণের জন্য থামে, এরপর আবারও মনোযোগী হয় নিজ কাজে। আমি বাজে কথা বলতাম না, এমন নষ্ট মাইন্ড নিয়ে খবরদার চলাফেরা করবে না, আমার বাচ্চার প্রবলেম হবে। আপাতত তোমার নেগেটিভ মাইন্ডের পেছনে লাথি দিয়ে বিদায় করো, বাচ্চা আসুক, দেন তোমার যেটা ইচ্ছে হয় করবে। তুমি সত্যি একটা বাচাল ছেলে। আই উইশ আমার একটা বাচ্চাও তোমার মতো না হোক। সুম্মা আমিন। না হোক, তোমার মতো না হোক, আবরণ জায়দের মতো হলেই আনাফ। ধুর। শ্রেয়না বিছানা ছেড়ে উঠতে চায়, কিন্তু বিপত্তি বাধে, পেটে ব্যথা পায় সে, মৃদু শব্দে চেঁচিয়ে ওঠে। আবরণ কিছু সময় যাবৎ তাকিয়ে থাকে শ্রেয়নার দিকে, এরপর উঠে যায়। আলমারি থেকে পটলা বের করে কাঁধে তুলে নিয়ে এসে দাঁড়ায় শ্রেয়নার সামনে। কি অমন বোকার মতো তাকিয়ে আছো কেন? হুমা, তোমার ডেলিভারি হবে না, জলদি হসপিটালে চলো। কপাল চাপড়ায় শ্রেয়না, ফর্সা গাল দুটো রাগে টমেটোর মতো হয়ে আসে তার, কিরমির করে বলে, সামান্য চাপ লেগেছিল। কি বলো তুমি এসব? কোনোদিন দেখা যাবে তোমার বাচ্চা পৃথিবীতে আনার তাড়নায় কোনো এক রাতে আমার পেট কেটে বসে থাকো তুমি, আর আমি টাটা বাই বাই হয়ে যাই। আবরণ ধপ করে বসে পড়ে শ্রেয়নার পাশে মাথা নিচু করে বলে, এভাবে বলো না, আমি তোমাকে অনেক ভালোবাসি, না হলে আমার চমলক্য বাচ্চার মা বানাতাম? বলো, উত্তর দাও শ্রেয়না আলম। না আব্বু, না, এটা তুমি করতে পারো না। আমার বাচ্চা পৃথিবীতে আসার আগে সানের বিয়ে হতে পারে না, আমি মানি না। শক্ত গলায় উপরোক্ত কথাগুলো বলে উঠে আবরণ। সানি বর্ষে যে গাড়িতে বসে আছে, বাকি সবাই উঠে গিয়েছে, শুধু আবরণ, নীরদ আর সৃজন বাকি। তুমি বললেই তো হবে না, এটা কেমন ছেলে মানুষে? বাচ্চা যেদিন হবার সেদিন তো হবেই, তাই বলে সানির বিয়ে আটকে থাকবে? হোয়াট ননসেন্স। সম্বন্ধে বলে সবসময় চুপ করে থাকবো সেরকমও না, আমাকে বেশি রাগলে হারামজাদা বলে গালে দিব, সারা ডাকতো আবরণ জায়দের ঠোঁট কাঁপবে না। সৃজন ফোঁস করে শ্বাস ফেলে, নীরদ জায়েদকে রেখে নিজে গাড়িতে উঠে যায়। পাগলের সঙ্গে তর্ক করা সাজে না। আবরণ মাঝে মধ্যে এমন সব কাজ করে, পুরো মাথাটাই আউলে দেয় ছেলেটা। তুমি বিয়ে বাড়ি যাও, আর না যাও, আজ সানির বিয়ে হবে, সবাই গাড়িতে আমাদের জন্য অপেক্ষা করছে, চলো। আবরণ মাথার চুল টেনে বলে ওঠে, বাড়িতে আমার 8 মাসের অন্তঃসত্ত্বা বউ রেখে এসছে, যাব না আমি। সৃজন গাড়ি থেকেই হাঁক ছাড়ে। সমস্যা নেই, তোমার ভাবি আছে তার কাছে। আবরণ কিরমির করে বলে, ভাবি তো ভাবির কাজ করবে, জামাইয়ের দায়িত্ব পালন করবে কে শোনে? নীরদ জায়েদ আবরণের ঘাড়ের কাপড় চেপে ধরে টেনে হিঁচড়ে গাড়ির দিকে নিয়ে যায়, দরজা খুলে ধাক্কা দিয়ে ফেলে দেয় সিটের উপর। শোনো আব্বু, তুমি নায়ক নাও, আমিও তোমার নায়িকা নই, এভাবে ধাক্কাধাক্কি করবে না, গাড়ির ভেতর ইগোতে লাগে। গাড়ি চলছে তার আপন গতিতে, আবরণকে কেউ দেখেও দেখছে না, পাত্তা তো দিচ্ছেই না। আবরণ গাল ফুলিয়ে রেখেছে, গালে হাত রেখে বসে আছে। পেছনের সিটে মিরাব, সানি, প্রিয়ম গল্প করছে, রোদ দানাও তাদের পেছনে। বিয়েবাড়ির গেটের সামনে গাড়ি এসে থামে, যে যার মতো নেমে পড়ে। গেটে কথা কাটাকাটি হবার আগেই নীরদ জায়েদ টাকা দিয়ে দেন। আশেপাশের ফ্ল্যাটের বাচ্চা কাচ্চা মানুষজন দিয়ে ভরপুর জায়গা। সেহেরির আপন বলতে শুধু প্রতিবেশীরাই। সানিকে নিয়ে বরের স্টেজে বসানো হলো, কালো স্যুট বুট দারুণ দেখাচ্ছে তাকে। সানি এদিকে সেদিকে তাকিয়ে শুধু সেহেরিকে খুঁজছে, ও এখানে কেন আসবে? তবু সানির মন মানে না, যেন কত কাল হলো প্রেয়সীকে মন ভরে দেখে না, একটু দেখা পাবার জন্য ব্যাকুল হয়ে আছে। ষাঁড়ের মতো উকিঝুঁকি মারছিস কেন বে? চুপচাপ শান্ত হয়ে বসে থাক। মিরাবের ধমকে চুপসে যায় সানি, মিনমিন করে বলে, আজ আমার বিয়ে, অন্তত একটু খাতির কর। খাতির করছি দেখেই এখন অবধি একটা মারও তোর পিঠে পড়েনি। আসার সময় শেরওয়ানি নিয়ে যে কাণ্ড ঘটিয়েছিলি,
তখনই ঘাড়ে 2-4টে লাথি পড়তো। ওসব শেরওয়ানি পছন্দ না আমার, আনিজি লাগে। ঢং। আবরণ নিরজ্জায়ীদের পিছু পিছু ঘুরছে, সানিদের কাছে যাচ্ছে না। মেজাজ বিগড়ে আছে তার। নিরজ্জায়ী যাদের সঙ্গে কথা বলছে, আবরণ গিয়ে ঠিক তার পেছনে গা ঘেঁষে দাঁড়িয়ে আছে। মিস্টার আইজিপিজে, কি অবস্থা? আলহামদুলিল্লাহ, আপনার? জি, তা পেছনে ওটাকে ঘুরঘুর করছে, অনেকক্ষণ ধরে খেয়াল করছি। নিরজ্জায়ী একবার আবরণের দিকে তাকিয়ে সামনের লোকটার উদ্দেশ্যে বললেন, আমার ছেলে আবরণ যাই। বাহ বাহ, যে বয়সে বইয়ের আঁচল ধরে ঘোরার কথা, সেই বয়সে এসে বাবার পিছু পিছু ঘুরছে। ভালো তো ব্যাপারটা। হ্যাঁ যে, এক্সকিউজ মি আঙ্কেল, আমি আমার বউয়ের আঁচল ধরে ঘুরতে ভালোবাসি, তাই বলে বাপকে তো ফেলে দিতে পারি না। আপনাদের মতো কোচকরি লোকদের কথার জাল থেকে আমার আব্বুকে বাঁচাতেই তার পিছু করছি। আর হ্যাঁ, আমার দিকে খেয়াল না করে আশেপাশে নজর দিন। সুন্দরী সুন্দরী মেয়ের অভাব নেই। যদিও আপনার এই বেতাল মার্কা চেহারা দিয়ে কি কোনো মেয়েই থাকবে না, তবে কথা আছে না, একবার না পারলে দেখো শতবার, চেষ্টা চালিয়ে যান। ক্যারি অন। লোকটার মুখ বন্ধ হয়ে যায়। বিস্মিত নয়নে তাকিয়ে থাকে আবরণের গমন পথে। আবরণের গরম লাগছে, বিরক্তিতে মুখ তেতো হয়ে আসে, দাঁত কিরমির করছে সামনে। কিছু ভালো লাগছে না। মনে মনে বিয়ে বাড়ির লোকদের উদ্দেশ্যে কয়েকটা গালি ছুঁড়ে আবরণ। বুঝতে পারছে না এই পরিস্থিতিতে কার দফারফা করা উচিত। মাথা দপদপ করে চলছে। শ্রেয়নার নাম্বারে কল দেয়, বউয়ের সাথে কথা বলে বউ বাচ্চা দুজনের খবর নেবে, কিন্তু 5 বার ডায়াল করার পরও রিসিভ হয় না। বিরক্তি যেন পাল্লা দিয়ে বাড়ল। অনবরত কল দিতেই থাকলো, কিন্তু রেসপন্স পাচ্ছে না সে। এবার চিন্তা হচ্ছে খানিক। মোবাইল পকেটে পুরে হাত কসলাচ্ছে। 2 সেকেন্ড পরেই শব্দ করে মোবাইলের রিং বেজে ওঠে। তড়িঘড়ি করে রিসিভ করে আবরণ। হ্যালো, আমি রুহি বলছি। শ্রেয়নাকে নিয়ে হাসপাতালে এসেছি। খাট থেকে পড়ে গিয়েছিল, ব্লিডিং হচ্ছে দেখে দ্রুত হসপিটালে ভর্তি করিয়েছি। এখনই ডেলিভারি হবে, দ্রুত এসো, ঠিকানা পাঠিয়ে দিচ্ছি। কল কাটার পরই দ্রুত সানির দিকে এগোয় আবরণ। লাফ দিয়ে স্টেজে উঠে ওর মাথায় গাঁটটি মারে, দাঁত চেপে বলে, আর কিছু সময় অপেক্ষা করতে পারলি না? কথা দিয়ে ফেলেছিলাম, সেজন্য আমার বউ বেকায়দায় পড়ে এখন হাসপাতালে ভর্তি। যদি আমার বাচ্চার কিছু হয়, তো 14 গোষ্ঠীর বিয়ে একদিনেই করাবো। আবরণ দৌড়াতে দৌড়াতে বেরিয়ে যায় বিয়ে বাড়ি থেকে। গাড়ি নিয়ে যায় বরেরটা। ইতিমধ্যে মিরাব, সানি, প্রিয়ম শোরগোল শুরু করে দিয়েছে। নীরদ আর সৃজন দৌড়ে আসে। ঘটনা জেনে সৃজন আলম বলে ওঠে, স্যার, আপনাকে এখানে প্রয়োজন। আমি যাচ্ছি, আপনি থাকুন। প্রিয়মকে সঙ্গে নিয়ে যাও, রোজ যাও, দানা আর বাকিরা থাকুক। সকলেই সায় জানায়। সৃজন এক প্রকার দৌড়ে বেরিয়ে আসে, তার পেছন পেছনে রোদ আর প্রিয়ম। সৃজন নিজের গাড়ি নিয়ে বের হয়, বাকিরা তাদের সঙ্গে যায়। আমার বাচ্চা কোথায়? আমার বউটা কোথায় কৈতরি? রুহি আবরণকে শান্ত হতে বলে, কিন্তু আবরণ ধমকে বলে, আপনি আর আপনার জামাই দুটোর মাথাতেই সমস্যা আছে মিয়া। আমার বউ, আমার বাচ্চা না বলেও কি সিজার করার জন্য ভেতরে ঢুকিয়ে ফেললেন? অথচ আমি খবর নিলাম যেচে এক কাজ করতেন, একেবারে বাচ্চা হওয়ার পরে ইনফর্ম করতে আমায়। দাঁত বের করে পেটকিয়ে বলতেন সারপ্রাইজ। ওই পরিস্থিতি ছিল না ডাক্তার, তোমার আব্বুর বন্ধু বিধায় তেমন সমস্যা হয়নি। বেশি এমার্জেন্সি ছিল, মোবাইলে ব্যালেন্স ছিল না। হাসপাতালে এসে একজন নার্সের ফোন থেকে কল করেছি। কপাল চেপে দাঁড়িয়ে আছে আবরণ। জোরে শ্বাস নেয়, ধপ করে বসে পড়ে চেয়ারে। এখন শুধু অপেক্ষা। দীর্ঘ সময় পর ওটি থেকে বের হয় ডাক্তার। সিজার শেষ করে মাত্রই বের হয়েছে। হঠাৎই কেউ তার উপর ঝাঁপিয়ে পড়ায় পড়ে যেতে নিয়েও দেওয়াল ধরে সামলে নেয় নিজেকে। সমস্যা কি? এভাবে গায়ের উপরে এসে পড়লেন কেন? ভেতর আমার বউ আছে, বাচ্চা আছে, সব ঠিক তো? ও আচ্ছা, চিন্তা করবেন না, মা বাচ্চা সবাই ঠিক আছে। ডেটের আগেই ডেলিভারি হওয়ার বাচ্চাদের কিছু সমস্যা দেখা দিতে পারে, যদিও এখন তারা সুস্থ আছে। খুবই নাজুক তাদের শরীর, 8-10টা বাচ্চার মতো না। তাই যখন কোলে নেবেন সাবধানে। আপনার অবস্থা দেখে মনে হচ্ছে বাচ্চাকে আস্ত রাখবেন না। এই বলে ডাক্তার চলে যান। সৃজন দাঁড়িয়ে আছে এক পাশে। রোদ আবরণের কাজ চাপড়ে সান্ত্বনা দেয়। তাদের মেয়ে বাচ্চা হয়েছে। ছোট তোয়ালা দিয়ে পেঁচিয়ে বাচ্চাটাকে নিয়ে আসা হয়েছে। আবরণ 2 হাত মেলতেই নার্স বাচ্চাটিকে দিয়ে আবারও ভেতরে চলে যায়। বাচ্চার শরীর লাল। আবরণ বড় বড় চোখ করে দেখছে। হার্ট দ্রুত বিট হচ্ছে। সবার মুখেই হাসি। এই নিন।
নার্সের দিকে তাকাতেই আবরণের কপাল কুঁচকে আসে, সন্ধিহান গলায় বলে, ওই পোটলায় আবার কি? আপনার বাচ্চা। বলেই নার্সটি আবরণের হাতে বাচ্চাটিকে দেয়। দুজনকে নিতে হিমশিম খাচ্ছে আবরণ, তাই বাচ্চাটিকে রোদ নিয়ে নেয়। নার্স যাওয়ার সময় বলে, কংগ্রাচুলেশনস, আপনার টুইন বেবি হয়েছে। আবরণ বড় চোখে তাকায় রোদের হাতের দিকে। একবার নিজের কোলের বাচ্চাটার দিকে তাকাচ্ছে তো আরেকবার রোদের কোলেরটার দিকে। এর কিছু সময় পর মৃদু চিৎকার দিয়ে বলে ওঠে, হে ডাক্তার, তোমার বাচ্চাদের সঙ্গে কি করেছিস? এই, আমার বাচ্চা দুটো হবে আর আমি জানবো না? হোয়াট রবিশ! কার বাচ্চা আমার ঘর চাপালি রে, নেমো খারাম।